প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কদরউদ্দিন শিশির, ফ্যাক্ট চেক এডিটর, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। আরেকজন হলেন আরিফুল ইসলাম আদিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতে যাব কদরউদ্দিন শিশিরের কাছে। শিশির, আপনি নিশ্চয়ই দেখেছেন যে মাগুরায় 8 বছরের একটি শিশু ধর্ষণের ঘটনা সারা দেশে তুলপাড় চলছে এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং ঢাকার সম্মিলিত সামরিক হসপিটালে তাকে নিয়ে আসা হয়েছে। শুধু এই ঘটনাটি নয়, আমরা গত কদিন ধরে দেখছি যে নারীদের উপর যে আক্রমণ বা সহিংসতা অনেক বেশি বেড়েছে। ধর্মের নামে হচ্ছে, অধর্মের নামে হচ্ছে, নানানভাবে হচ্ছে এবং এই ঘটনার যে পরিণতি যেদিকে যাচ্ছে সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। 5ই অগাস্টের পর এখানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে এখানে ইসলামিস্টদের উত্থান ঘটেছে। এই সমস্ত ঘটনার মাধ্যমে এই শব্দটিকে পুঁজি করে কেউ কেউ মাঠে নামার চেষ্টা করছে এবং করবে, এটাই স্বাভাবিক। যারা ফ্যাসিস্টের দূষর ছিল তারা সব সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু প্রশ্ন হলো এই সুযোগটা আমরা তৈরি করে দিচ্ছি কেন? সরকারি বা কী করছে? আমরা গত কয়েকদিন ধরে বা বেশ কিছুদিন ধরে বলা যাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং এই যখন কোনো একটা জায়গার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, এখানে কে খারাপ করতেছে সেটার চেয়ে বড় কোশ্চেন হলো যে সরকার কি করতেছে, অথরিটি কি করতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য সবসময় কিছু লোক, অপরাধী হোক কিংবা সুযোগ সন্ধানী কোনো পলিটিক্যাল গ্রুপ হোক, আইডিওলজিক্যাল গ্রুপ, তারা চাইবেই। আর বাংলাদেশের মতো এমন একটা 18-20 কোটি মানুষের একটা দেশে এরকম মানুষের অভাব নাই যারা অপরাধ করার সুযোগ নিতে চায়। তো সেই রকম অপরাধীর সংখ্যা থাকবেই, অপরাধীরা থাকবে সুযোগ নিতে, কিন্তু সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সেটা কাউন্টার করবে, কন্টিনিউয়াস তাদের সেই প্রচেষ্টা থাকবে। আমরা 5 আগস্টের পরে দেখি যেই 3টে দিন সরকার ছিল না, আপনি যদি ওই 3 দিনের সাথে বর্তমান আজকের বাংলাদেশের তুলনা করেন, দেখবেন যে ওই 3 দিন বেটার ছিল বাংলাদেশ। হয়তোবা কিছু ঘটনা রাজনৈতিক একদম টার্গেটেড কিছু রাজনৈতিক ঘটনা ছাড়া আপনার জেনারেল আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। ওই দিন এই 3 দিন যে রেপ হয়েছে এরকমের ঘটনা আমরা শুনি নেই। হইতে পারে ছোটখাটো ঘটনা করতে পারে, কিন্তু যেটা এরকম এখন যে অবস্থা, আমরা একটার পর একটা রেপের নিউজ পাচ্ছি, সেটা অবশ্য আরেকটা ব্যাপারও আছে যে যখন কোনো একটা ঘটনা, একটা টাইপের ঘটনার প্রতি মানুষের ফোকাস, অ্যাটেনশন আসে, তখন সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এবং মিডিয়াও মানুষের অ্যাটেনশনকে গ্র্যাব করতে চায়, তখন আবার এটা একটা ফ্যাক্টর। আমি বলতেছি যে এটা এক্সাক্ট যে ঘটনা এখন ঘটতেছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে, রেপের হোক, রেপের বাইরের অন্য ঘটনা হোক, সেগুলো অবশ্যই বাড়ছে। কিন্তু এখানে একটা বিষয় যে বাড়ার ব্যাপারটা আরও বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এবং ওখানকার যে ডিজাইন সোশ্যাল মিডিয়ার, এটার কারণে দেশের অবস্থা ওই 3 দিনের চেয়ে এখন খারাপ। তার মানে কি, যে সরকার না থাকা 3 দিনের চেয়ে সরকার থাকা সময়টা আমরা বেশি খারাপ দেখতে পাচ্ছি। এর মানে যে সরকারের ব্যর্থতা আছে এখানে। আচ্ছা, তো এই ব্যর্থতাটা কেন, এটার একটা যৌক্তিক ব্যাখ্যাও কেউ কেউ দেন। যেমন ধরেন, আইন শৃঙ্খলা বাহিনীকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল গত 15 বছরে, মোটামুটি আপনি 5-10% আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাদ দিয়ে বাকি সবাই দেখা যাবে নানান ধরনের অপকর্মে জড়িত ছিল। ফলে হঠাৎ করে যখন এরকম একটা বাহিনী, যারা মেস লেভেলে অপরাধ করে বেড়াইছে, ছোট বড় অপরাধ, তারা যখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আসার পরে ওই অপরাধগুলো তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে মানসিকভাবে। যে ধরেন, আমরা এই সরকার স্ট্রংলি কয়েকজন পুলিশ অফিসারকে কিংবা কয়েকজন পুলিশের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম পুলিশই তো বাইরে আছে, বা সবাই নানানভাবে ছোটোখাটোভাবে অপরাধে জড়িত। এখন এদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে সব সময়, যে সে যদি এখন কোনো একটা অ্যাক্টিভিটি করে, কোনো একটা কী করে, এবং তাকে টার্গেট করে তার অতীত নিয়ে যদি কেউ টান দেয়, সো এটা তার জন্য বিব্রতকর হবে, সে প্রবলেমে পড়বে। সো এই কারণে সবাই যার যার গা বাঁচিয়ে চলা। কদরউদ্দিন শিশির, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো এই সরকার আইন শৃঙ্খলার ব্যাপারে প্রো অ্যাক্টিভ নয়, প্রো রিয়েক্টিভ। একটা ঘটনা ঘটার আগে জানার পরও কোনো কিছু করছে না।
কিন্তু বা করতে সময় নিচ্ছে, পরে তারা অ্যাকশনে যাচ্ছে। কিন্তু মানুষ তো আইন শৃঙ্খলার ব্যাপারে আসলে রিয়েক্টিভ ভূমিকা দেখতে চায় না, হ্যাঁ। একটিভ ভূমিকা দেখতে চায়। এই জায়গা থেকে সরকার বেরোতেই পারছে না। হ্যাঁ, প্রিভেন্টিভ মেজার নিতে হবে। ধরেন যে আমরা যদি এই যে গত কয়েকদিনের ডিফারেন্ট একটা ঘটনা বলি, জি, জি। যে হিজবুত তাহরীরের তাহরীর। ব্যাপার, একটা নিষিদ্ধ সংগঠন যারা বাংলাদেশে 7 মার্চ একটা প্রোগ্রাম করবে বলে তারা এর এক সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে তারা ঘোষণা দেয় তাদের সোশ্যাল মিডিয়া পোস্টারিং করেছে এবং ঢাকা ঢাকা শহরে। শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে আমরা পোস্টার দেখতে পাচ্ছিলাম। তো এই যে কয়েকদিন আগে থেকে তারা জি। সবাইকে জানিয়ে প্রোগ্রাম করতেছে, এবং এটা প্রিভেন্টিভ মেজার নিতে পারতো আইন শৃঙ্খলা বাহিনী, তারা সেটা নেয় নাই। দেখতে পেলাম যে কয়েকশো লোক বেতন জড়ো হলো, সংকট তৈরি হলো। রাইট। এবং সেখানে ইন্টারেস্টিং ব্যাপার যে এরা জড়ো হলো, কিন্তু তাদেরকে, যেহেতু তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত, নিষিদ্ধ সংগঠন, তাদের সদস্যদেরকে যে কোনো সময় ধরা, তারা যদি কোনোভাবে কোনো ডেমনস্ট্রেট করতে চায়, এটা লিগাল, আইনগত কোনো বাধা নেই। তাদেরকে সেখানে এইভাবে ধরা হয় নাই, তাদেরকে প্রোটেকশন দিয়ে মিছিল করতে দেওয়া হয়েছে। 2 দিন পরে ধরেছে, রাইট। এইটা আপনি বলতে পারেন এই দিক থেকে যে পুলিশ এক ধরনের ধরেন যে কৌশলী হয়েছে বা এরকম, কিন্তু বাস্তবতা হচ্ছে এটার মেসেজটা খারাপ দেশের মানে ভেতরের ক্ষেত্রেও, যে হয়তোবা পুলিশ উইলিং না, অথবা পুলিশ ক্যাপাবল না তাদেরকে প্রিভেন্ট করতে, মানে কন্টেইন করতে। আরিফুল ইসলাম আদিব, আপনি এই আন্দোলনে সক্রিয় ছিলেন, মাঠে ময়দানে ছিলেন, এবং আপনি আমাদের সে ভালো করে জানেন এই সরকার পতনের আন্দোলনে নারীদের অংশগ্রহণ কি পরিমাণ ছিল। এবং আমাদের দেশের চেয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় এই খবরটি বেশি প্রচারিত হয়েছে যে আন্দোলনে নারীদের একটা বিশাল অংশগ্রহণ ছিল। এবং এই একদম স্কুল, কলেজের, ইউনিভার্সিটির মেয়েরা যেভাবে নেমেছিল, এটা কিন্তু অন্যরকম একটি বার্তা দিয়েছিল যে এই নারীরাও এই সরকারকে চায় না। এবং আমরা এটাও জানি এই নারীদের কারণে অনেক সময় কোনো কোনো জায়গায় চড়া হতে ভয় পেয়েছে, কিন্তু সেই নারীরা আজকে সহিংসতার শিকার হচ্ছে। আপনারা অবশ্য একটা বিবৃতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে নারীদের উপর কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না। গতকালকে বিক্ষোভ কর্মসূচি ছিল। এখন প্রশ্নটা যেটা হলো সেটি হলো যে এই যে নারীদের ব্যাপারে এই আন্দোলন যাদের এত বড় ভূমিকা ছিল, তারা এই সহিংসতার শিকার হবে, এটা তো মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া কঠিন। আপনি কি বলবেন? নারীরা আমাদের সমাজের, দেশের এবং আমাদের পৃথিবীর প্রথম ধরেন যেটা সংগঠন, মানে একটা মানুষের যে জায়গা থেকে শুরু হয় পরিবার, মানে পরিবারও তো একটা সংগঠন, সেই জায়গায় তার যে ভূমিকা রাখে, মানে এটা তো সার্বজনীন। কিন্তু এর পরেও নারীর প্রতি যে সহিংসতা, এটা শুধু অভ্যুত্থানের পরবর্তীতেই যে সহিংসতাটা বাড়ছে এটা এরকমটা না, মানে এটা একটা ধারাবাহিক, মানে আমরা এটা দেখে আসতেছি যে এই অভ্যুত্থান পূর্বে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীর প্রতি সহিংসতার ধারাবাহিক। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যখনই নারীর প্রতি সহিংসতা এবং হয়, এখানে দুইটা জিনিস ঘটে, মানে দুইটা দৃষ্টিকোণ থেকে মূলত জিনিসগুলো ঘটে। একটা হচ্ছে ক্ষমতার সাথে সম্পর্ক, আরেকটা হচ্ছে যে নারীর প্রতি অসম্মান, মানে ইয়াটা, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি যতগুলো বড় বড় ধর্ষণের ঘটনা শুনবেন, যেগুলো সাধারণত খুব বেশি আলোচিত হয়েছে, একটা মোমেন্টে গিয়ে আপনি হচ্ছে থেমে যাচ্ছেন এবং এটার হচ্ছে বিচার হচ্ছে না। বিশেষ করে তনু হত্যা, আমরা তখন বিশ্ববিদ্যালয়ে এসেছি বা কাছাকাছি সময়, এরকম একটা যা সময়, যে ধরেন তনু হত্যার কি হয়েছে, মানে মানে তনু মানে এই বিষয়টি আসছে না মিডিয়া, মানে আমাদের জানারই সুযোগ হয় না। তে ক্যান্টনমেন্টের মধ্যে একটা ঘটনা ছিল, আবার আপনি মুনিয়া হত্যা বলেন। ফলে আপনি এখানে দেখেন যে একটা হচ্ছে টাকা বা একটা বড় গ্রুপের সাথে একটা শক্তি, আবার একটা হচ্ছে যে এখানকার বলেন সংস্থার সাথে একটা রিলেটেড। ফলে এই দুইটা কিন্তু আনকোশ্চেনেবল, মানে এই জায়গাগুলো আনকোশ্চেনেবল থেকে যাচ্ছে। আবার আরেকটা হচ্ছে যে মানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা, মানে আমাদের এখানকার যে সামাজিকভাবে যে বেড়ে ওঠার যে প্রেক্ষাপটটা, এখানে অনেকে এভাবে বেড়ে ওঠে যে ও নারী, মানে মানে এই যে দৃষ্টিভঙ্গিটা, এইটার ফলে হচ্ছে সহিংসতাটা কিছু জায়গায়, অর্থাৎ ক্ষমতার সাথে একটা সম্পর্ক, আরেকটা হচ্ছে যে আপনার
দৃষ্টিভঙ্গিটার মানসিকতা। মানসিকতা, মানে নারীকে আপনি কিভাবে দেখতেছেন, Right. মানে দেখার প্রতি, মানে আপনি যদি তাকে সম্মানের সাথে দেখেন তাহলে তো আপনি চিন্তা করবেন না যে তার প্রতি নির্যাতন করা যায়, তাকে কটূক্তি করা যায়, কিংবা হচ্ছে তার প্রতি অবহেলা করা যায়। কিন্তু আপনার দেখার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যখন রেসপেক্টফুল হয় না, তখন মূলত হচ্ছে আপনার, তখন হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনার এই অন্য অন্য যে খারাপ চিন্তাগুলো সেগুলো ধরেন আসে। তো এই দুইটা হচ্ছে ধরেন একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এই জায়গাটার থেকে হচ্ছে আপনার যেটাকে বলে যে সামাজিক মানে সংস্কার বা সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আমাদের দীর্ঘমেয়াদী এগুলো নিয়ে কাজ করতে হবে। আর রাষ্ট্রের জায়গা থেকে দেখেন, আমরা বারবার একটা কথা বলছি যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বাংলাদেশ আসলে রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে নাই। রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে নাই কারণ এখানকার যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো নাগরিকের, নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার ঊর্ধ্বে উঠে সমানভাবে নিরাপত্তা দিবে, সেই নিরাপত্তাটা দিতে পারছে না। যেমন আপনি ধরেন তনু হত্যা, মানে তনুর সাথে যদি আপনার কোনো হচ্ছে বাসে ঘটনা ঘটতো, আপনার দেখতেন 3 দিনের ভিতর বাসের হেল্পার ধরে ফেলছে, ওই বাস যেই কোম্পানির, ওই কোম্পানির লাইসেন্স টান মারছে, অনেক কিছু চলেছে, ক্যান্টনমেন্টও হয়েছে, আপনি কোশ্চেন করতে পারেন না। আনবিরের সাথে ঘটনা ঘটছে, আপনি হচ্ছে তাকে জাস্ট মামলাটা উঠছে নামছে, এই পর্যায়ে সীমাবদ্ধ ছিল। তো ফলে যেটা হচ্ছে যে রাষ্ট্র তার নাগরিকের নিরাপত্তার জায়গাটা কিন্তু নিশ্চিত করতে পারতেছে না। এই জায়গাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে মানে একটা কেউ অপরাধ ভিকটিম হচ্ছে, এই ভিকটিম কার দ্বারা ভিকটিমাইজড হচ্ছে সেইটার দিকে না তাকিয়ে রাষ্ট্র যখন সমানভাবে অপরাধের বিচার করতে পারবে, রাষ্ট্র সমানভাবে হচ্ছে নাগরিককে দেখতে পারবে, তখন হচ্ছে আপনার এই ঘটনাগুলো আর পরবর্তীতে ঘটবে না। ফলে আমাদের কিন্তু লড়াইটা এই জায়গায় আমরা বলেছিলাম যে একটা রাষ্ট্র তার নাগরিক হিসাবে, ধরেন একজন সচিব অপরাধ করছে তাকে আপনি একভাবে দেখবেন, একজন রিকশাওয়ালা অপরাধ করছে তাকে আপনি আরেকভাবে দেখবেন। এইটা দেখার হচ্ছে এই দৃষ্টিভঙ্গিটা আমি যখন পরিবর্তন করতে পারবো, তখন আমরা হচ্ছে সকল নাগরিকের সমান অধিকার সুরক্ষাটা নিশ্চিত হবে। আদিব, আপনি আরেকটি বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা ইসকনের যখন আন্দোলন দেখলাম, কখন এর আন্দোলন হলো, যখন রাজনৈতিক দলগুলো যার যার আখের গুছানোর জন্য মাঠে নেমে পড়লো, চেতনা থেকে বেরিয়ে গিয়ে, তখন এরা মাঠে নামলো। তারপর প্রধান উপদেষ্টা সবাইকে ডাকলেন, সবাই এক কাট্টা হলো, আবার এই বিষয়টা থেমে গেল। মানে তারা দেখলো যে এটা নিয়ে বেশি দূর এগোনো যাবে না। এবং ইন্ডিয়ার প্রপাগান্ডাও কিন্তু থেমে গিয়েছিল, সেই ঐতিহাসিক ছবি যেখানে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো যোগ দিয়েছিল। আবার আমরা দেখলাম যখন রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং এক একজনের শত্রুতে পরিণত হওয়ার মতো কথা বলছে, ঠিক তখন আমরা দেখলাম যে বাংলাদেশে আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা অস্থিরতা তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই এই ঘটনাগুলি লক্ষ্য করছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে আমি প্রথমত যেভাবে দেখব, দেখেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা পূর্বের কোনো ঐতিহাসিক ঘটনা দ্বারা কিংবা হচ্ছে কোনো সময়ের সাথে আপনি রিলেট করতে পারেন, মানে এইটা ফুললি একটা ডিফারেন্ট একটা ঘটনা ঘটছে। আপনি এটাকে 90-এর সাথে তুলনা করতে পারবেন না। আপনি 72 থেকে 75 কিংবা 75 থেকে 90 পর্যন্ত যে ঘটনাক্রম ছিল সেটার সাথে আপনি এটা তুলনা করতে পারেন। এটা ফুললি একটি ডিফারেন্ট ঘটনা হয়েছে। ফলে যেটি হচ্ছে, আমাদের যে বিদ্যমান যারা রাজনীতিবিদ আছে কিংবা হচ্ছে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো হচ্ছে পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী রিয়্যাক্ট করতেছে। মানে পূর্বের অভিজ্ঞতা যেটা অনুযায়ী রিয়্যাক্ট করতেছে, ফলে যেটি হচ্ছে যে সামগ্রিকভাবে দেশের জন্য যেটা কল্যাণ, রাষ্ট্র হিসাবে যেটা জরুরি দেশের জন্য, সেই বিষয়গুলো আসলে ভালোভাবে রিড করতে না পারার ফলে আমরা হচ্ছে সমস্যাটা সমাধান হচ্ছে না। 5ই আগস্টের পরপরই কিন্তু আমরা বিশেষ করে আমাদের বৈষম্যবিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসাবে আমরা রাজনৈতিক দলগুলো বা অন্যান্যদের সাথে বসছি। তখনই কিন্তু আমাদের একটা প্রস্তাবনা ছিল যে টোটাল যে আমাদের এই রাজনৈতিক এই যে অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থানটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, মানে স্টেক হোল্ডার ধরে বড় আকারে। একটা হচ্ছে সকল রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার, সকল শ্রেণী পেশার মানুষ, মানে আপনিও সেই অংশ, একটা অংশ, আর শিক্ষার্থীরা একটা অংশ। 3টা। এখানে শিক্ষার্থীরা সামনে থেকে ভূমিকা রাখছে, বাকি 2টা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। সমস্যা হচ্ছে সকল শ্রেণী পেশার তো হচ্ছে নির্দিষ্ট কোনো আইডেন্টিটি আকারে হাজির নাই। ফলে তারা যার যাবেন, আপনি সাংবাদিকতা, আপনি সাংবাদিকতা চলে আসেন। যে ব্যাংকারের জীবন গেছে, ওই ব্যাংকারের জন্য ওই ব্যাংকের যারা কলিগ আছে তারা কিন্তু একত্রিত হয়ে তার অধিকারটা ক্লেম করতেছে না। শুধুমাত্র এখন ক্লেম করতেছে কারা? রাজনৈতিক দলগুলো ক্লেম করতেছে। তো ফলে আমরা তখন যেটা
মনে করছিলাম যে আমাদের রাষ্ট্র এমন একটা সিচুয়েশনে হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলদের থেকে একটা অংশজন, পাশাপাশি সিভিল সোসাইটি থেকে বিভিন্ন শ্রেণী পেশার থেকে একটা অংশ, এবং শিক্ষার্থীর থেকে সর্বোচ্চ 2 থেকে 3 জন একটা অংশজন মিলে একটা গভর্নমেন্ট হোক, যে গভর্নমেন্টটা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা, যে রাজনৈতিক সিচুয়েশন এবং আইন শৃঙ্খলা, 3টা পরিস্থিতিকে সমানভাবে পর্যালোচনা করে একটা রাষ্ট্রটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখলাম যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দল বিএনপি যেটা করলো, যে তারা কিন্তু তাদের পূর্বের অভিজ্ঞতার দিকে খেয়াল করছে, যে 91 সালে তো আসলে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, 3 মাসের ভিতর নির্বাচন দিবে, তাহলে আমরা কেন গভর্নমেন্টে যাব। অন্যান্য দলগুলো চিন্তা করছে তাহলে এইটা যেহেতু অন্তর্বর্তী, তাহলে তো 6 মান্থ। অন্য দল চিন্তা করছে তাহলে না, এটা তো যারা আবার একটু ইতিহাসে, এটা তো ফুললি ডিফারেন্ট, এটা অভ্যুত্থান পর্বে, এটা তাহলে 5 বছর টাইম, এটা 2 বছর। ফলে যেটা হচ্ছে যে ধরেন পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী যখন সে রিয়্যাক্ট করাটা শুরু করছে, তখন হচ্ছে যে আপনার এই জিনিসগুলো হচ্ছে পরস্পর হচ্ছে কাজ করতেছে না। এখন ধরেন বিএনপিও বলতেছে আমরাও চাই সরকার সফল হোক, জামাতও বলতেছে সরকার সফল হোক, সকল শ্রেণী পেশার মানুষ বলতেছে সরকার সফল হোক, কিন্তু রাষ্ট্রে এখন কোনো নির্দিষ্ট পাওয়ার সেন্টার নাই। রাষ্ট্রে বর্তমানে 3 থেকে 4টি প্যারালালি পাওয়ার সেন্টার কাজ করতেছে। ফলে এক একটা পাওয়ার সেন্টার যখন এক এক দিকে হচ্ছে টার্ন করতেছে, তখন হচ্ছে রাষ্ট্র আসলে ফাংশন করতেছে না। আমার কাছে মনে হচ্ছে বৃহত্তর স্বার্থে রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, জনগণের মানে নাগরিকদের মর্যাদা, মানে দেশ হিসাবে বাংলাদেশকে সাস্টেইনেবল করার জন্য হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরের আসলে সমানভাবে এগিয়ে আসা উচিত। ডিসেম্বর 31 তারিখে এসে আমরা বললাম যে জুলাই প্রোক্লেমেশন দিলাম, বিএনপির সালাউদ্দিন তিনি এসে মানে স্থায়ী কমিটির সদস্য, তিনি বললেন কি যে 5 মাস পরে এসে কেন ঘোষণা, অথচ আমরা অক্টোবর মাসেই তাদের সাথে বসছি, শুধু তাদের না 30টা রাজনৈতিক দলগুলোর সাথে বসছি, যে সকল রাজনৈতিক দল মিলে একটা অল পার্টিস কাউন্সিল হোক, সেখানে নির্দিষ্ট কিছু ধারা ঠিক হোক, যেই ধারা অনুযায়ী প্রত্যেকটা দলগুলো, অর্থাৎ যেমন ধরেন আপনার গণতন্ত্র লাগবে, গণতান্ত্রিক অধিকার বিষয়ে আপনি কোনো কোনো হচ্ছে জবরদস্তি চলবে না, আওয়ামী লীগের বিচার এই বিষয়ে আপনার কারো কোনো দ্বিমত নাই, বাংলাদেশের পররাষ্ট্র নীতির ইস্যুতে আপনার কোনো দ্বিমত নাই, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, এইগুলোতে আপনার কোনো দ্বিমত, তাহলে এই রকম ধরেন যেই বিষয়গুলো কোনো দ্বিমত নাই, আপনি সেগুলোই লিখে ফেলে আপনি একটা সাইন করেন, কিন্তু আমরা সেগুলো দেখি না। ফলে যেটা হচ্ছে যে বিএনপি সবসময় একটা কথা বলে, আমরাও চাই সরকার সফল হোক, সে সরকার সফল হোক চায়, কিন্তু অতটুকু সফল চায় না যতটুকু হচ্ছে সরকার নিজের পায়ে দাঁড়াতে চায়। সে চায় সরকার সফল, মানে সরকারটা সামনে এগিয়ে যাক, হামাগুড়ি দিয়ে এগিয়ে যাক। ফলে এই যে তার হামাগুড়ি দিয়ে সরকারকে চলতে দেখার চাওয়াটা, সেটা কিন্তু একটা সংকট তৈরি করছে। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের এখন যে সিচুয়েশন, আমাদের প্রিভিয়াস ইতিহাসে যেটা দেখি, এই সিচুয়েশন সবসময় আর্মি কিংবা হচ্ছে জায়গা থেকে তারা হচ্ছে এটারে কি বলে, টেক ওভার বলেন, অথবা শান্তি প্রতিষ্ঠা বলেন, কিংবা হচ্ছে জাতির ত্রাণকর্তা হিসাবে কিন্তু তারা ভূমিকা রাখে। অভ্যুত্থানের পরবর্তী আপনারা যদি এখানে, আমি জানি না অনেকেই রাজনৈতিক দলগুলো এটা দেখে নাই, 5ই আগস্টের পরে 6ই আগস্টের যতগুলো জাতীয় পত্রিকার যদি প্রথম পৃষ্ঠাগুলো আপনারা বিশ্লেষণ করে, তখন আপনি দেখবেন যে 2টা ডিরেকশন গেছে। কিছু পত্রিকা হচ্ছে সেনাপ্রধানকে প্রথম শিরোনামে রেখে হেডলাইন করছে যে গঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার, সেনাপ্রধান। আবার কিছু পত্রিকা হচ্ছে নাহিদ, মানে 5ই আগস্ট 8টায় ছাত্রদের পক্ষ থেকে প্রথম যে প্রেস ব্রিফটা গেছে, সেটাকে ফোকাস করছে যে আর্মি ব্যাকড কোনো গভর্নমেন্ট হবে না, এখানে 24 ঘন্টার ভিতর জাতীয় সরকার রূপরেখা দেওয়া হবে। তাহলে প্রথম দিনই কিন্তু আপনার 2টা ডিরেকশন গেছে। ফলশ্রুতিতে যেটা হয়েছে, এই যে আমরা পরবর্তীতে দেখলাম কি, তাহলে অন্তর্বর্তী সরকার হয়েছে, জাতীয় সরকার হয় না। বিএনপি সে আগেই হচ্ছে আর্মির যে ডিরেকশনটা ছিল, সে ডিরেকশনে সে কিন্তু আগে হচ্ছে হেলে পড়ছে। এখন আপনি এসে বলবেন যে নানা ধরনের জটিলতা হচ্ছে, জায়গাগুলো হচ্ছে, তো এই জায়গার থেকে আমি মনে করি সকল দলগুলো, এখানে বিএনপি একটা অন্যতম ফ্যাক্টর, রাজনৈতিক দল হিসাবে তারা মাঠের শক্তি, আর্মি একটা বড় ফ্যাক্টর, এবং অন্তর্বর্তী সরকার, শিক্ষার্থীর একটা ফ্যাক্টর, এবং বাহিরের একটা ফ্যাক্টর আছে। ফলে 4টা ফ্যাক্টরকে একটা মানে 4টা 5টা যেটাই বলেন না কেন, এই যে ফ্যাক্টরগুলো যদি কমনভাবে হচ্ছে কাজ করতে না পারে, এবং আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো টিউনিং নাই,
মানে টিউনিং বলতে কি একটা গভর্নমেন্ট হলে জি, জি। প্রধান উপদেষ্টা কি ভাবতেছেন, তার স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভাবতেছেন, তার জনপ্রশাসন উপদেষ্টা কি ভাবতেছেন, অর্থাৎ 15 জনের কথার ভিতর টিউনিং, মানে আমার তো মনে হয় 15 জন উপদেষ্টা মানে মাসে 2 বার একসাথে 10 ঘন্টা 5 ঘন্টার জন্য বসেন না, অথচ তাদের উপরে রাষ্ট্র মানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে ইতিহাসের সবচেয়ে বেশি এক্সপেকটেশন তাদের উপর, জাতির সবচেয়ে বেশি প্রত্যাশা জি, জি, তাদের জি। উপরে, সেই জায়গা থেকে আমরা এটা দেখি না। তো ফলে এই হচ্ছে ওভারঅল পরিস্থিতিটা, এবং এইটাই আমরা সাফার করতেছি জনগণ। প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কদরুদ্দিন শিশির এবং আরিফুল ইসলাম আদিব। কদরুদ্দিন শিশির, আরিফ রাজনীতিবিদ, খুব কাছ থেকে এই ঘটনাগুলো দেখেছেন, যার জন্য আমরা খুব মনোযোগ দিয়ে ওনার কথা শুনছিলাম, এবং মানুষের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশাটা পূরণ হয়নি, যার কারণে নানান ধরনের সংকট তৈরি হয়েছে। কিন্তু এতে কি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব শেষ হয়ে গেল? নিশ্চয়ই নয়। আমরা সবসময় জানি যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে যদি জাতীয় নাগরিক পার্টিকে আলাদা করে রাখি, সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো বিএনপি এবং এরপরে জামাত ইসলাম। কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা তাদের দায়িত্বটা যদি পালন করতো তাহলে অনেক সমাধান হতো। কীরকম? একটা কথা বলা হচ্ছে, আমরা এই টকশোতে আলোচনা করছিলাম যে বলা হয়, একটা অভিযোগ উঠেছে ঢাকার বাইরে কোনো সরকার নেই, তাহলে সেই সরকার চালায় কারা? সেটা কথা উঠেছে যে বিএনপি হলো মূল স্টেক হোল্ডার, তারা সেখানে মূল ভূমিকা রাখে। এরপরে রয়েছে সমন্বয়করা, এবং যেখানে জামাত শক্তিশালী সেখানে জামাত ইসলাম। তাহলে সরকারটা কোথায় রইল? যে কথাটা আদিব বলার চেষ্টা করেছেন যে আসলে টিউনটা পাওয়া যাচ্ছে না, তাহলে টিউনটা পাওয়া যাবে কিভাবে? কিন্তু এই রাজনৈতিক দলগুলো যদি সত্যিকারের পজিটিভ ভূমিকা রাখত তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হতো। তারা সরকার চালানো অসুবিধা নেই লোকালি, কিন্তু ভূমিকাটা তো পজিটিভ না। যার যার আধিপত্য বিস্তার, চাঁদা বলুন, দখল বলুন, বিভিন্ন পদে লোক নিয়োগ বলুন, তারা এই ধরনের লড়াইয়ে তারা নেমে পড়েছে। এখন এই লড়াইকে কেন্দ্র করে কিন্তু আরেকটা ঝামেলা হয়েছে, শুধু রাজনৈতিক কারণে না, লড়াইয়ের কারণে একটা ঝামেলা হয়েছে, সেটা হলো পরস্পরের শত্রুতে পরিণত হচ্ছে এক একজন। যদি তাই হয় তাহলে 5ই আগস্টের এই যে আত্মদান, এই যে হাজার হাজার মানুষের প্রাণ দান, আহত হয়, এর কি হবে? সরকারের ভেতরে যেমন সরকার আছে, সরকারের বাইরেও সরকার আছে। এটা হচ্ছে আমাদের সংকট এখনকার, যে সরকার আসলে এক জায়গায় নাই, সরকার সব বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকারের নানান পাওয়ার সেন্টার, যেটা বলতেছিলেন আদিব, সো এরকমই ব্যাপারটা। এখানে যার যার মতো করে কিছু গোষ্ঠী তৈরি হয়েছে, সেই গোষ্ঠীগুলো তাদের গোষ্ঠীগত স্বার্থকে রাষ্ট্রের স্বার্থের আগে দেখতেছে। এখন এখানে আমি যদি সবগুলো গোষ্ঠীরে আলাদা করে চিহ্নিত করি, এর মধ্যে সবচেয়ে সেন্সিবল গোষ্ঠী হওয়া উচিত ছিল রাজনীতিবিদদের। দেশের আসলে ভালো করার যত স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে সবচেয়ে রেসপন্সিবল আচরণ করার কথা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। কারণ কোনো সমস্যা যদি, দেশ যদি কোনো সংকটে পড়ে, দেশ যদি খাদে চলে যায়, তাহলে আসলে এই খাদ থেকে উঠানোর দায়িত্ব সবচেয়ে বড় আকারে পড়বে পলিটিক্যাল পার্টিগুলোর উপর। তো তাদেরকে সেই খাদ থেকে রক্ষা করার জন্য, খাদে না পড়ার জন্য সবচেয়ে ভালো রেসপন্সিবল ভূমিকা তাদেরই পালন করতে হবে। কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে গত 15 বছর আমরা এক ধরনের খাদে ছিলাম। আমরা দেশে গণতন্ত্র ছিল না, আমাদের দেশে মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের মানবাধিকার হরণ করে
হ্যাঁ, একটা সরকার, একটা ফ্যাসিস্ট সিস্টেম মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, সমাজকে বা রাষ্ট্রকে। সেই জায়গায় ওদের পতন হলো 1000, 1500 বা 2000 বাচ্চা, ছেলে মানুষ, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে। So, এখন ওই যে 15 বছরের যে আমরা এক ধরনের খাদে ছিলাম, সেখান থেকে তো আমরা এখন উঠার কথা। বাট আমরা মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ওই 15 বছরের যে পরিস্থিতি সে থেকে শিক্ষা না নিয়ে তারা নতুন করে নতুনভাবে ইরেসপন্সিবল আচরণ করে, মানে যারা ছিল একসময় ক্ষমতায় তারা নাই, কিন্তু অন্যরা যারা ক্ষমতায় আসবেন তারা তাদের ইরেসপন্সিবল আচরণ এবং তাদের স্বার্থের যে দ্বন্দ্ব, এইটাকে কেন্দ্র করে নতুনভাবে আমরা খাদের দিকে কি আগাচ্ছি, আমার আশঙ্কা সেটা। যেমন ধরেন, আমার মনে হয় যে আশঙ্কা এই পর্যায়ে আমরা যদি নতুন করে খাদে পড়ি, সেটা খাদ গত 15 বছরের চেয়ে অনেক গভীর হবে। রাইট। কারণ গত 15 বছর আমরা নিজেদের মধ্যে দেশের ভেতরের নানান শক্তি একে অন্যের বিরুদ্ধে লেগেছিলাম। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ কিংবা জামাত এরা। এই মুহূর্তে আমরা আসলে দেশের বাইরের শক্তির সাথে দেশের ভেতরের কিছু শক্তি, মানে বাংলাদেশের ভেতরের কিছু শক্তি, দেশের বাইরের কিছু শক্তির সাথে আমরা ফাইট করতেছি। সো আমরা যদি ইন্ডিয়াকে এখানে নিয়ে আসি, যেটা এর আগে ইন্ডিয়া মদত দিত, এক ধরনের প্রচ্ছন্ন মদত দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতো বা বাংলাদেশপন্থী দলগুলোর বিরুদ্ধে এদেরকে মদত দিত। কিন্তু এখন কিন্তু আর প্রচ্ছন্ন না, এখন সরাসরি তারা বাংলাদেশের সাথে যুদ্ধে এক ধরনের কোল্ড ওয়ারে লিপ্ত, এবং সেই কোল্ড ওয়ারটা তারা একদম ফুল মানে ব্লোন একটা ওয়ারে নিয়ে যেতে তাদের কোনো প্রবলেম নেই। আমি মনে করি তারা মানসিকভাবে এই ধরনের ব্যাপারে রেডি। আমরা রেডি কিনা, আমাদের পলিটিক্যাল পার্টিরা, আমাদের সাধারণ মানুষ, আমাদের যত স্টেক হোল্ডার আছে, আমরা রেডি না। আমার কিটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যে আচরণ করা দরকার ছিল 5 আগস্টের পরবর্তীতে, আমরা সেটা ইনস্ট্যান্টলি 5 আগস্টের পরে আমরা দেখি যে পলিটিক্যাল পার্টিগুলো বেশ রেসপন্সিবল আচরণ করতেছিল, যে স্টুডেন্টরা হোক কিংবা বিএনপি হোক কিংবা জামাতরা হোক। সেইটা যত সময় যাচ্ছে দূরত্ব তৈরি হচ্ছে, এবং এই যে ইন্টারনাল যত প্রবলেম, আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পতন বা আপনি যে অবনমন দেখতে পাচ্ছেন, এটার পিছনে ওইটাই জড়িত। পলিটিক্যাল পার্টিগুলো যদি এক হয়ে সরকারকে এক ধরনের কি দিত, শক্তি দেওয়া, যেটার বলে যে সাহস দেওয়া, ব্যাকআপ দেওয়া, এটা যতক্ষণ দিচ্ছিল তখন দেশের পরিস্থিতি ভালো ছিল আইনশৃঙ্খলা। যে সময় থেকে তারা এইটা সরায় নেওয়ার চেষ্টা করতেছে, তারা তাড়া দিচ্ছে। আমি বলতেছি না যে নির্বাচন আনলিমিটেড পিরিয়ডের জন্য হোক না, এটাও ভালো না, কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট এটা আসতে হবে। কিন্তু সেখানে আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে, সরকার, স্টুডেন্ট, রাজনৈতিক দল, তাদের একটা সহযোগিতার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে একটা ডিসিশন নিয়ে আমরা ওইটাকে বাস্তবায়ন করতে পারি। এরপরে আপনি যেটা বলতেছিলেন যে ঢাকার বাইরে কিংবা ঢাকাই, যে সরকারের বাইরে আরেকটা সরকার, সেই সরকারটা কি, যে স্থানীয় বিভিন্ন বিষয় আশয় নিয়ন্ত্রণ করতেছে, সরকারের কোনো অ্যাপারেটাস না, আইনশৃঙ্খলা বাহিনী না, কিংবা স্থানীয় প্রশাসন না। এখানে লোকাল পলিটিক্যাল পার্টিগুলো তাদের মতো করে এক ধরনের মাস্তানি বা এক ধরনের লোকাল মাস্তানির সিস্টেম দাঁড় করাইছে। সো এটা তো আনএক্সপেক্টেড। আমরা রক্তের উপর দাঁড়িয়ে, বাচ্চাদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের যে আচরণ করব, এটা আসলে মানে আমাদেরকে এরকম একটা আতঙ্ক, আমি যেটা আগেই বলতেছিলাম যে এইরকমই ইরেসপন্সিবল হতে পারাটা আসলে আমাদেরকে অনেক বড় ধরনের খারাপ কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্য মানে নিয়ে যাবেই আসলে, অ্যাকচুয়ালি আমি এটা আশঙ্কা করি। আরিফুল ইসলাম আদিব, আমরা একটা বিষয় লক্ষ্য করছি বেশ কদিন ধরে, এবং এক ধরনের উদ্বেগের মধ্যে রয়েছে। শেখ হাসিনা এবং তার দূষররা বলছে, কাদের বিরুদ্ধে বলছে? প্রফেসর ইউনূসের সরকার এবং এই ছাত্রদের, মানে আপনাদের বিরুদ্ধে লাগাতার বলে যাচ্ছে, আমাদের খুঁজে বের করার জন্য বলছে, নানান ধরনের বলছে। এবং আমরা লক্ষ্য করছি কিছু রাজনৈতিক দলই একই সুরে কথা বলছে, প্রফেসর ইউনূস সরকারকে দুর্বল করে দেওয়া এবং আপনাদের বিরুদ্ধে লাগাতার বলে যাওয়া। এবং আরেকটি উল্টো ঘটনা ঘটেছে, আমরা এই টক শোতে এই বিষয় নিয়ে আলোচনা করছি গত কদিন ধরে। সেটি হলো আওয়ামী লীগ এবং তার দোসররা কিন্তু বিএনপি এবং জামাতের বিরুদ্ধে কোনো কিছু বলছে না। এই যে একটা রাজনৈতিক খেলা, মানুষের যার যার মতো হিসাব নিকাশ বের করছে যে এই কারণে করছে, এই কারণে করছে না। আপনারা যেহেতু একেবারে জানবাজি করে এই আন্দোলনে নেমেছিলেন এবং আপনারা এখনো মাঠটা ছাড়েন, এই মুহূর্তে
যে এই যে রাজনীতির একটা কমিশন আমরা লক্ষ্য করছি, এটা তো আসলে আমরা আশা করিনি, তাহলে হচ্ছে কেন? আমাদের এখানে দীর্ঘ প্রায় ৪৫ বছর বলা চলে, ৮১ সাল থেকে এই ২৪ পর্যন্ত, যে ধরেন দুটি দলেরই প্রধান যে দায়িত্বে ছিলেন, খালেদা জিয়া ছিলেন এক পাশে, আরেক পাশে শেখ হাসিনা ছিলেন। তো ফলে পাওয়ারটা কিন্তু এই দুই দিকেই হচ্ছে শুধু ঘুরতো, এর বাহিরে ধরেন আসতো না। তো ফলে এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে আমলা, প্রশাসন, ইভেন সিভিল সোসাইটির মধ্যেও হচ্ছে এই দুইটা সমীকরণ উঠছে। আমাদের এখানকার এখন যে রাজনৈতিক যে ভ্যাকুয়াম আছে, যে যে স্পেসটা তৈরি হয়েছে, এইখানে আমাদের তরুণরা যে রাজনীতির আহ্বান নিয়ে আসছে, নতুন যে জায়গাটা, বিশেষ করে নাগরিকদের অধিকার এবং গণতান্ত্রিক জায়গাটা থেকে, এটা আসলে আমাদের বিদ্যমান মোটামুটি সবগুলো রাজনৈতিক দলগুলোর জন্যই একটি বড় ধরনের প্রশ্ন রেখে যাবে, যে তাদের আসলে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যেইভাবে রাজনৈতিক চর্চা বা সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করছে, ফলে নতুন দলের যে আশা আকাঙ্ক্ষা, এটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রয়োজন ফুরিয়ে যাওয়া বলে নানা ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে। তো সেই জায়গার থেকে যখনই অভ্যুত্থানের শক্তিরা, অভ্যুত্থানকারী জনগণ যখন একত্রিতভাবে নতুন রাজনৈতিক শক্তি আকারে হাজির হচ্ছে, তখন তারাও হচ্ছে এটাকে ওয়েলকামিং না করে পুরনো সেই রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে ধরে নিয়ে যে না, প্রতিপক্ষ ধরুক, সমস্যা নেই, শত্রু জ্ঞান করলেই সমস্যা। জি, সেই জায়গার আর কি বিষয়টা আর কি একটু স্পষ্ট হচ্ছে। তবে আমরা মনে করি যে এটা আসলে তারা যেভাবে বলছে, হয়তো বৃহত্তর স্বার্থে সেই জায়গাটিতে তারাও সংশোধন করে চলে আসবে, এবং এটা এখন পর্যন্ত শত্রু জায়গা আসলে না। এখন পর্যন্ত যে ভূমিকাটা বিএনপি স্থায়ী কমিটির একটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি একটি অনুষ্ঠানে বলেছেন যে কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না। মানে আপনারা যাই প্রস্তাব করছেন সেই বিষয়েই তারা কথা বলছে। আপনারা দ্বিতীয় রিপাবলিক, একজন বছর এগুলো বুঝি না, আপনারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, সেগুলো নিয়ে তারা প্রচণ্ডভাবে বিরোধিতা করেছে। এবং বিশেষ করে নাহিদ ইসলাম যে সাক্ষাৎকারে গণপরিষদের কথা বলেছেন, সেই বিষয়টি সালাউদ্দিন সাহেব তীব্র ভাষায় সমালোচনা করেছেন। এবং তারা আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল বোঝানোর চেষ্টা করছে এরা খুব ছোট বয়স, অনেক কিছুই বুঝে না। আরেকটা বিষয়, আবার আপনাদের দলের হাসনাত আবদুল্লাহ, উনি বলেছেন যে কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চাইলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান আগের মতোই থাকবে। কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চাইলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, এখন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোই যদি আবার সেরকম আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করে বা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে কি হবে? এটি আসলে তো ভবিষ্যৎ হয়ে উঠলে এই পরিস্থিতির মুখোমুখি হবে। ফলে এখন পর্যন্ত আমাদের তো খুব বেশি স্পষ্টভাবে আমরা ফ্যাসিবাদ হয়ে ওঠার যে লক্ষণ, কিংবা হচ্ছে যেটা কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠা, কিংবা হচ্ছে নিজের শক্তি প্রদর্শন করে একটা কোনো কিছু আদায় করা, বা এলাকা কেন্দ্রিক হচ্ছে এক ধরনের জবরদস্তি করা, সেটা কিছুটা হয়েছে এখন পর্যন্ত। খুব বেশি আমি যেটা বলবো যে ধরেন একেবারেই ফ্যাসিবাদের মতন যেভাবে কর্তৃত্ব পরায়ণ, সেটা এখন পর্যন্ত হয় না। কিন্তু আমি মনে করি এখন পর্যন্ত আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, সেই জায়গার থেকে শিক্ষা নিয়ে বিদ্যমান রাজনৈতিক দল থেকে শুরু করে, শুধু এটা দল বলতে না, বাংলাদেশের সকলের জন্য এটা একটা শিক্ষা যে এই পরিস্থিতি আসলে হবে যদি কেউ ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করে, কিংবা হচ্ছে কর্তৃত্বপরায়ণ। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আসলে এটা আমরা যেভাবে বেশ কিছু হতাশার কথাও বলছি, সেক্ষেত্রে আমার কাছে এটা একটা নতুন সম্ভাবনা মনে হচ্ছে যে বাংলাদেশে আর সম্ভবত খুব বেশি ফ্যাসিবাদ হয়ে ওঠার সুযোগ সম্ভবত হবে না। কারণটা হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা, প্রথমে আসা সে 9 সালে ধরেন এখানকার সেনাবাহিনীর ভিতরে মেরুদণ্ড তাদের হত্যা করে ভেঙে দিল। এরপরে 14 সালের মধ্যে মোটামুটি বিরোধী দল কে একেবারে মিশিয়ে দেওয়ার মতো। 12-র পর থেকে বিশ্ববিদ্যালয় হলে থাকলে সামান্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যেত না, কথা বলতে হলে চায়ের টেবিলে কিংবা হচ্ছে কথা বলতে সীমিত। ফলে একটা একটা করে কিন্তু তার ফেসিবাদটা কিন্তু দীর্ঘায়ী করছে। কারণ আমরা দেখি যে বাংলাদেশে সাধারণত
যে কোনো অন্যায় প্রতিবাদ প্রথম স্ফুলিঙ্গটা উঠে আসে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বাংলাদেশে সর্বোচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রায়োরিটি পাওয়ার একটা সচেতন জায়গায় থাকে। তো ফলে যেটা হয় যে বিশ্ববিদ্যালয়গুলো যে আন্দোলনের জায়গাগুলো সেগুলো কিন্তু একেবারে মানে কি বলে পুরনো দখলে রাখা ক্ষমতাসীনদের পক্ষে। এখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো মানে একেবারেই হচ্ছে স্বাধীন, গণতান্ত্রিক চর্চার জায়গা থেকে, রাজনৈতিক চর্চার জায়গা থেকে স্বাধীন। ফলে সামনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখানে গণতন্ত্রের জন্য একটা ক্যান্টনমেন্ট হয়ে উঠবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সেই কারণে কিন্তু আমরাও বলছি যে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলো যদি এই মুহূর্তে ছাত্র সংসদগুলো যদি প্রতিষ্ঠিত করা যায়। আর সেই কারণে কি ছাত্রদল এই নির্বাচনের বিপক্ষে? ছাত্র সংসদ নির্বাচনে হ্যাঁ, এটা আমরা দেখছি খুব কৌতূহল এই বিষয়টা, যে জাতীয় নির্বাচনে যেভাবে তারা বলছে যে আগে নির্বাচন পরে সংস্কার, কিংবা হচ্ছে সংস্কারটা চলমান প্রক্রিয়া, এটা সময় লাগবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে তারা কিন্তু আবার বলছে যে ডাকসুর গঠন কিংবা জাকসুর গঠনতন্ত্র পুরো সংশোধন করে তারপরে নির্বাচন করতে হবে, এই প্রক্রিয়ায় নির্বাচনে যাওয়া যাবে না। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মিটিং ডাকা হয়েছে সেখানে হচ্ছে এক ধরনের হট্টগোল করে বেরিয়ে আসা। ফলে এইটার আচরণটা মূলত বোঝা যায় যে তাদের শিক্ষার্থীদের, মানে আমরা আশা করছিলাম অভ্যুত্থান পরবর্তীতে পূর্বের যত রাজনৈতিক চর্চা আছে সেই জায়গা থেকে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ফিরে আসবে, সেখানে কিন্তু আমরা আশার অনুরূপ ফল পাইনি। যে আমরা পূর্বের যেটা দেখতাম যে ধরেন ছাত্র সংগঠনের নেতৃত্বে আসতো যাদের মধ্য এই যে বয়স 35 থেকে 40, আর বিশ্ববিদ্যালয় এখন রানিং চলতেছে 52তম ব্যাচ, তিনি হচ্ছেন 39তম ব্যাচ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরের শিক্ষার্থীর সাথে তার জেনারেশন মানে বয়স গ্যাপ হচ্ছে 15 বছর। তাহলে তিনি কিভাবে হচ্ছে এই শিক্ষার্থীদের সাথে এলাই হয়ে কাজ করবে? কেন্দ্রীয় যারা নেতৃত্বে আছেন কিংবা শাখা পর্যায়ে যারা তারাও আসবেন না, তাদের অনেক জুনিয়ররা হয়তো দায়িত্বে আসবেন। ফলে তাদের ভিতরে একটা কিন্তু পরস্পর কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে, যে ছাত্র সংসদ হলে ছাত্র দলের যারা জুনিয়র যারা নেতৃবৃন্দ তারা দেখছে আবার অনেকে কিন্তু ছাত্র সংসদের বিষয়ে আগ্রহী, কারণ তাদের নেতৃত্ব বিকাশের একটা পথ সুগম হবে। আবার যারা সুযোগ নেই তাদের ক্ষেত্রে এক ধরনের দৃষ্টি, ফলে মানে রাষ্ট্রীয়ভাবে যেভাবে হচ্ছে একটা নানা ধরনের মত দ্বিমত তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোর ক্ষেত্রে দেখছি মত দ্বিমত তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আশা করব দেশ ও জাতির কল্যাণে যেটাই শিক্ষার্থীদের জন্য প্রয়োজন, রাষ্ট্র হিসেবে জাতির জন্য যেটা প্রয়োজন সেটার প্রতি সবাই থাকবেন, এটাই আহ্বান থাকবে। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন কদরুদ্দিন শিশির এবং আরিফুল ইসলাম আদি। কদরুদ্দিন শিশির, আপনার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে শাহবাগের ঘটনা নিয়ে, তৌহিদি জনতা নামে যেটা হয়েছে, এই স্ট্যাটাসটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং অনেকে অবাক হয়েছে। আর আরও কিছু কিছু ঘটনা জড়িত ছিল, তাদেরকে পজিটিভ হিসাবে নেওয়া হতো এবং তাদের ব্যাকগ্রাউন্ড জেনে কেউ কেউ হতবাক হয়েছে, আমি নিজেও হয়েছি। এখন প্রশ্ন হলো যে এই আপনি শুধু এই ফ্যাক্টগুলো চেক করবেন, প্রকাশ করবেন, তারপরে মানুষ জানবে বা অন্যরা কেউ চেক করার পরে জানবে, এটা তো হতে পারে না। কারণ ঘটনাগুলো অনেকগুলি ঘটে যাচ্ছে, একটার পর একটা ঘটে যাচ্ছে। পত্রিকার অফিসের সামনে অবস্থান, বিভিন্ন জায়গায় ভাঙচুর, সর্বশেষ যেটা ছাত্রী হেনস্থার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। আমার প্রশ্ন হলো যে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করার আগে আসলে কেউ কি জানে না? এখানে এইরকম একটা বড় রাষ্ট্র যেখানে আমাদের অনেক মানুষজন আছে, যেটা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, এরকমের রাষ্ট্রে এই ধরনের কাজগুলো, আমরা যে কাজগুলো করি, এগুলো রাষ্ট্রের নানান মেকানিজম থেকে সিস্টেমেটিক্যালি হওয়ার কথা। যে কোন জায়গায় কোন ঘটনা ঘটতেছে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে, বাংলাদেশকে নিয়ে, সো এইগুলো মনিটর করা এবং সেগুলো যেটা হার্মফুল হবে মনিটর করে মনে হবে যে সেটা হার্মফুল, এবং যেটা মনে হবে যে কি মানে কোন একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো বিষয় এখানে আছে, সেগুলো
ওই গোড়াতে কন্টেইন করা। কিন্তু সরকারের কি এই পর্যায়ে কোনো কাজ নেই? আমার কাছে মনে হয় নাই যে আমি তো যতটুকু শুনেছি সেটি হলো যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মধ্যে এই কাজটা হয়। আচ্ছা, সো এটা যতটুকু আমি যতটুকু জানি, এটা এত বড় ক্যাপাসিটি না। প্রেস উইং এর যে টিম আছে ওনাদের যে খুব ছোট একটা টিম, এবং সেখানে কিছু কাজ করা হয়, কিন্তু সেগুলো আমি যে ধরনের দেখতেছি যে যত ওয়াইড স্প্রেড কাজ করা দরকার সেটা ওইরকম না। আচ্ছা, এর বাইরে আমরা যতটুকু জানি আগের গভর্নমেন্টের অনলাইন সার্ভেইলেন্স এবং হচ্ছে সেখানে হার্মফুল এলিমেন্ট পপ আপ করলে সেটা কন্টেইন করার যে মেকানিজম অনেক শক্ত ছিল। আমরা জানতাম যে কেউ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনাকে নিয়ে একটা পোস্ট করলেই ওটা আইডেন্টিফাই করে ওর বিরুদ্ধে একটা মামলা দেওয়ার হ্যারাস করা এগুলো হইতো। এই মুহূর্তে ওই সরকার চেঞ্জ হলো, ঠিক আছে, কিন্তু মেকানিজম তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা না। এই লোকগুলা বা যে মেশিনারিজ যে জিনিসপত্র ব্যবহার করে এগুলো করা হয়তো এগুলো তো আছে, এখন কেন এগুলো ইউজ হচ্ছে না? এখন কেন আমাদের মতো এরকম ফ্রিল্যান্সারদের যারা আমরা স্বেচ্ছায় কিছু কাজ করে দিচ্ছি সেটার উপর কেন ডিপেন্ডেন্ট হইতে হচ্ছে সরকারকে? এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন। সরকারের ওই মেকানিজমগুলো পুলিশের বাইরেও নানান এজেন্সির কাছে এগুলো ছিল, এগুলো কেন এখন অ্যাক্টিভ না? এখন কেন তারা মনিটর করতে পারে না যে কোন জায়গায় এক্সট্রিমিস্ট এলিমেন্ট মুভ করতেছে অনলাইনে, কোন জায়গায় কোন কর্মসূচি নিচ্ছে? এটা হলো একটা কোয়েশ্চেন যে কেন পারে না। 2 নম্বর হলো, যখন আমার জায়গা থেকে আমি একজন ব্যক্তি হিসেবে এটা তুলে ধরলাম, তারপরে কি ব্যবস্থা নেওয়া হলো? ধরেন যে তৌহিদি জনতা বলে একটা টার্ম তৈরি করে আমরা, সেখানে সেটার আড়ালে যে জঙ্গিরা যারা নানান সময়ে জঙ্গিবাদের সাথে জড়িত ছিল বলে প্রমাণ ছিল, যারা জেল খাটছে, জামিনে আসছে 5 আগস্টের পরে কিংবা এর আগেও আসছে কেউ, তাদের মন মানসিকতা সংশোধন হয় নাই। তারা এখন নতুন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর বা আইনশৃঙ্খলার যে অবনতি আছে এটার সুযোগে তারা আবার তৌহিদি জনতার আড়ালে বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স করে বেড়ানোর চেষ্টা করতেছে, জড়ো হওয়ার চেষ্টা করতেছে, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। এইটা আমি ধরেন যে 3 দিন বা 4 দিন হয়ে গেছে এটা পোস্ট করার, এরপরে কি এই ব্যক্তিগুলোর সাথে কথা বলছে, এই ব্যক্তিগুলোকে জিজ্ঞাসাবাদ করা, তারা কি আসলে ওখানে কোনো ইন্টেনশন নিয়ে গেছে কিনা, নাকি এটা কাকতালীয়, এই ব্যাপারগুলো নিয়ে কোনো কাজ অনেকের হয়েছে? পরিচয় প্রকাশ করে প্রকাশ দিয়েছেন। করছে, হ্যাঁ হ্যাঁ। এরা আমি যেটা বললাম যে এদের আমি যে পরিচয়গুলো পাচ্ছি যে নির্দিষ্ট আমি 3 জনের পরিচয়ের কথা বলছি, কিন্তু এরপরে আমি আরো 2 জনের পরিচয় কনফার্ম হয়েছি যারা এক্সট্রিমিস্ট নানান প্রচারণার সাথে অনলাইনে জড়িত এবং অতীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তারা এক্সট্রিমিস্ট বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিল। তো এদের পরিচয় করিয়ে দেওয়ার পরে, আইডেন্টিফাই করার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আমার জানা মতো নেওয়া হয় নাই। সো প্রথম কথা হচ্ছে এগুলো মনিটর করা হচ্ছে না কেন, আর 2 নম্বর হচ্ছে যে মনিটর করে কেউ যদি দেয়, আইডেন্টিফাই করে দেয়, তারপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এখানে কোন ফ্যাক্টরগুলো কাজ করতেছে এদেরকে এইভাবে ফ্রি পাস দেওয়ার পেছনে? আদিবের কথা যেতে হয় যে সরকারের অনেকগুলো সরকার রয়েছে, সেটা সেই কারণে হতে পারে, আমি জানি না, হতে পারে। বাট এগুলো আলটিমেটলি খুবই আতঙ্কজনক এই কারণে যে শুধুমাত্র জঙ্গির ঘটনা এখানে ঘটে যাবে, জঙ্গিবাদী কোনো ঘটনা ঘটে যাবে, এটার চেয়ে বড় হইলো এটাকে সেল করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। সো ইন্ডিয়া, আপনারা জানেন যে ব্রিটেনের পার্লামেন্টে এরকম ফেক নিউজ দিয়ে তৈরি একটা রিপোর্ট, সেইটা যে বাংলাদেশে হিন্দু নির্যাতনে হয়ে যাচ্ছে, এটা দেখেছি, হ্যাঁ, ইন্ডিয়া ইউকের পার্লামেন্টে এটা পাশ হয়ে যায় একটা প্রস্তাব বাংলাদেশের বিরুদ্ধে যে নিন্দা জানিয়ে। সেটা কোনোভাবে কোনো মেকানিজমে ধরেন যে কাউন্টার করা গেছে, কিন্তু এরকমের রিপোর্ট কিন্তু নেক্সটে আরও একটার পর একটা আসতে থাকবে বিভিন্ন গভর্নমেন্টের পক্ষ থেকে। এইটার যদি আমরা এলিমেন্ট এখান থেকে সাপ্লাই দেই যে এখানে জঙ্গিবাদী, তারা এমনিতেই বলতে চাচ্ছে হিজবুত তাহরিরের সরকার, এটা মাহফুজ আলমকে হিজবুত তাহরিরের সদস্য হিসেবে তারা আইডেন্টিফাই করতেছে ফলসভাবে। এই জায়গায় যদি আমি হিজবুত তাহরিরকে কিংবা এরকমের জঙ্গিবাদী যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে যদি আমি রিয়েলি স্পেস দেই, সেটা কোন জায়গায় যাবে আমরা জানি, ধারণা করতে পারি। আরিফুল ইসলাম আদিব, আমাদের দেশে দীর্ঘদিন ধরে বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা লক্ষ্য করেছি যে সাংস্কৃতিক দিক থেকে সংখ্যালঘু, আর সংখ্যালঘুরা সাংস্কৃতিক দিক ছিল সংখ্যাগুরু। ধর্মের ব্যাপারটাও কিন্তু সংস্কৃতির একটা অংশ, নিঃসন্দেহে ধর্ম আছে কিন্তু সংস্কৃতির অংশ। আমরা লক্ষ্য করছিলাম ওই সময় যে একটি ধর্ম, বিশেষ করে মুসলিমদের উপর বা যারা এই ইসলামকে অনুসরণ করতে চায় তাদের ব্যাপারে তাদের কী ধরনের মনোভাব ছিল, কী ধরনের আচরণ ছিল আমরা লক্ষ্য করেছি।
এবং এই ধর্মপ্রাণ মানুষের একটা ক্ষোভও তৈরি হয়েছিল এবং আমরা আন্দোলনে দেখেছি তারা কিভাবে অংশ নিয়েছিল। কিন্তু এখন চিত্রটা উল্টো, কিন্তু এই উল্টো চিত্রটা হয়ে গেছে আরেক সংকট। এই উল্টো চিত্রের ভেতর থেকে কেউ কেউ এমন আচরণ করছে অথবা করানো হচ্ছে যেটা সেই পুরনো কিচ্ছা আবার সামনে নিয়ে আসছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। হ্যাঁ, এখন এই যে রাজনীতির আলাদা একটা চিত্র আমরা সামনে পাচ্ছি, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের এখানকার যে বৃহত্তর জনগোষ্ঠী, বৃহত্তর ধর্মীয় সংস্কৃতি, যে বিশ্বাস, যে আচার আচরণ এবং হচ্ছে সিম্বল, এই সিম্বলগুলোকে তারা হচ্ছে এক ধরনের পশ্চাৎপদ কিংবা হচ্ছে উগ্রবাদী নানা এলিমেন্ট দিয়ে ট্যাগিং করে হচ্ছে তাদেরকে মূল ধারা থেকে দূরে রাখা হয়েছে এবং তাদেরকে এক ধরনের উন্মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো ফলে যেটি হয়েছে যে ধরেন এখানকার বৃহত্তর জনগোষ্ঠী কখনো মানে রাষ্ট্রটাকে আপন করতে নিতে পারে না, কারণ রাষ্ট্র দেখছে তার সাথে দমনমূলক আচরণ করতেছে, শোষণমূলক আচরণ করতেছে। রাষ্ট্র যে তাকে নিরাপত্তা দিবে, রাষ্ট্র তার জায়গা থেকে প্রত্যেক নাগরিককে সমানভাবে ট্রিট করবে, সেটা হয় না। ফলে যেটি হয়েছে যে তাদের ভিতরে রাষ্ট্র সম্পর্কে, সরকার সম্পর্কে মানেই একটা কিন্তু আলাদা ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহ হয়েছে যে ও মানে আমাকে দমন করবে বা আমার হচ্ছে বহিঃপ্রকাশকে সে হচ্ছে খারাপভাবে দেখবে। এইটার একটা দীর্ঘদিনের সমস্যা আপনার ছিল বিগত বিশেষ করে 15 বছর ধরে। তো এখন যেটি হয়েছে যে এখন কিন্তু আবার ফুললি ডিফারেন্ট না, মানে ফুললি ডিফারেন্ট না বলতে কীরকম, মানে এখানে দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে যেহেতু এখন বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে সবার মানে নিরপেক্ষ একটি সরকার আছে, অর্থাৎ এই সরকার ধরেন আপনার ইসলামপন্থীদেরকেও সমান স্পেস দিচ্ছে, বিএনপিকেও স্পেস দিচ্ছে, বামপন্থীরও স্পেস পাচ্ছে, সবাই সমান স্পেস পাচ্ছে। অন্য সময় হয় যে যেই সরকার ক্ষমতায় থাকে তার বিপরীত আদর্শ সাধারণত রাজনৈতিক স্পেসে সেভাবে পায় না। তার একটা সভা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতি নেওয়া, গোয়েন্দা সংস্থার আর ডিস্টারবেন্স, নানা ধরনের জটিলতাগুলো থাকে। তো যেই জায়গাটিতে হচ্ছে কিছু জিনিস হচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে তাদের রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ডগুলো তারা করতে পারেনি, কিছু স্বাভাবিক তারা করতেছে। যেহেতু সোসাইটিতে দীর্ঘদিন ধরে 15 বছর ধরে এখানে তারা এই অ্যাক্টিভিটিসগুলোকেই হচ্ছে হার্মফুল হিসাবে প্রতিষ্ঠিত করছে, ফলে এটা একটা সাইকোলজি, সমাজের দৃষ্টিভঙ্গিটার সমস্যা একটা। আরেকটা হচ্ছে ওদের যেহেতু বয়ান আছে যে এখানকার যে আওয়ামী লীগের বিপরীতে যে শক্তিটা সেটা আসলে ধর্মীয় গোষ্ঠীর শক্তি, এই যে একটা প্রচারণা এবং এইটাকে দেখিয়ে প্রতিবেশী রাষ্ট্র কিংবা হচ্ছে পরাশক্তিগুলোকে হচ্ছে আপনার ব্যবহার করা, সেটারও কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে দুটোই প্যারালালি একটা ঘটতেছে। একটা হচ্ছে কিছুটা বাস্তবতা আছে, কারণ আপনি একজন মাদ্রাসার স্টুডেন্ট কিংবা হচ্ছে তারও তো হচ্ছে ধরেন সে যদি আপনার ইসলামী রাষ্ট্র চায় কিংবা তার যদি রাজনীতি চায়, তাহলে গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে তার এই চাওয়াটাকে আপনি করতে পারবেন, যদি সে আপনার জন্য হার্মফুল না হয়, রাষ্ট্রের জন্য হার্মফুল না হয়, তাহলে তার চাওয়াটাকে আপনি হচ্ছে খারাপভাবে দেখতে পারবেন না। কিন্তু আমাদের যেহেতু এখানে দেখানোই হয়েছে এভাবে যে আপনার এই চাওয়াটা মানেই হচ্ছে খারাপ, ফলে সোসাইটির সাইকোলজি এখন পর্যন্ত কিন্তু কিছুটা চেঞ্জ হয় না, কারণ সে তো পুরনো ফ্রেম অনুযায়ী দেখতেছে। আবার আরেকটা হচ্ছে যে কিছু হচ্ছে আর্টিফিশিয়ালি করা। আপনি যেমন ধরেন, আমি সত্যিকারই বলবো যে হিজবুত তাহরিরের শুক্রবার যেটি হয়েছে, এটি দেখলেই বোঝা যায় যে এটি শুধু হচ্ছে বাহিরে কিছু ছবির জন্য হয়েছে। মানে হিজবুত তাহরির যদি আসলেই যদি ইসলামিক রাষ্ট্র চায় কিংবা হচ্ছে ধরেন তাদের যে খিলাফত রাষ্ট্রকল্প যেটা চাওয়া, সেই জায়গার থেকে আপনি ওখানে যদি চেহারাগুলো দেখেন, তাহলে আমার কাছে মনে হয় না যে এরা আসলে মানে তাদের যে দৃষ্টিভঙ্গি, মানে তাদের স্বাভাবিকভাবে ধর্মীয় মানে চেহারাগুলো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা যদি এটা গোয়েন্দা সংস্থা যদি 50 জন 60 জনের চেহারা রিকগনাইজ করে যদি তাদের প্রিভিয়াস হিস্ট্রি ঘাটে, বিশেষ করে কদরউদ্দিন শিশির ভাইদেরও যদি সহযোগিতা নিয়ে যে ফ্যাক্ট চেকিং করে, তাহলে দেখা যাচ্ছে যে এরা বিভিন্ন ধরনের পতিত ফ্যাসিবাদের কিন্তু অনেকের কিন্তু ওখানে পাওয়া যেতে পারে নানা আকারে হাজির। আরেকটা হচ্ছে যে এটা খুবই একটা আশ্চর্যজনক আচরণ দেখলাম প্রশাসনের, যে দেখেন শিক্ষকরা শাহবাগে তাদের যৌক্তিক আন্দোলনের জন্য মাঠে দাঁড়িয়েছে,
মানে আমি একটা ছবি তো খুব ভাইরাল হলো যে একটা শিশুকে নিয়ে মা দাঁড়িয়েছে, তাকে যেভাবে জল কামান হচ্ছে পুরো ভিজিয়ে আঘাত দেওয়া ছিল। করলো। আমরা ইয়ের ক্ষেত্রে বা পল্টনের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের আচরণ কিন্তু আমরা দেখি নাই। অর্থাৎ মনে হচ্ছে যে আরো প্রোটেকশন দিয়ে হচ্ছে মিছিলটিকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখলাম উল্টা মাস্ক পরে আছে। তিনি মাস্ক পরে থাকবেন কেন? মানে তার কি কোনো এখানে সমস্যা আছে? মানে একটা হচ্ছে প্রোটেকশন পরার জন্য তিনি আপনার Helmet পরতে হেলমেট পরতে পারেন, মাস্ক পরা কেন? তার মানে হচ্ছে ওখানে যারা আইন শৃঙ্খলা যারা দায়িত্ব পালন করছেন, তারা যে দায়িত্বটা পালন করা উচিত তার ভিতর থেকে সায় দিচ্ছিল যে তিনি জিনিসটা ঠিক করতে পারছেন। অর্থাৎ যারা দায়িত্ব তারা যেন রিকগনাইজ না হতে পারেন, পিপল তাদেরকে হচ্ছে চিহ্নিত করতে না পারে। আমি দেখছি যে বিশেষ করে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে সামনে থেকে নির্দেশ দেয় মাস্ক পরা, মানে তার হচ্ছে নেম প্লেট নাই। তাহলে মানে এইটা হচ্ছে ধরেন একটা বিষয় যে এই মানে মিছিলটিকে নিয়ে যাচ্ছে শেষ মুহূর্তে হচ্ছে একটু ইয়া করা। ফলে আমার কাছে যে আমি যে প্রথমে বললাম যে সরকারের ভিতরে অনেকগুলো ফ্যাক্টর আছে, বিশেষ করে প্রশাসনে এখনো যে আওয়ামী লীগে রেখে যাওয়া যে সেট আপ, সেই সেট আপ কিন্তু এখন পর্যন্ত চায় না যে সরকার দাঁড়িয়ে Right. চলুক, হামাগুড়ি দিয়ে চলুক কিংবা হচ্ছে পড়ে যাক, এটাই তাদের চাওয়া। ফলে আমি মনে করব সরকারের জায়গা থেকে এগুলো দেখতে হবে যে প্রশাসনকে নতুন করে গড়া, বিশেষ করে পুলিশ সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে, অন্য যে সংস্কারগুলো আছে, জনপ্রশাসন সংস্কার, এই প্রস্তাবনাগুলো যেন দ্রুত সংস্কার করে এগিয়ে যায়। আরিফুল ইসলাম আদিফ এবং কদরউদ্দিন শিশির, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।